আমাকে যখন ওই গাড়িটাতে তোলার সামনে, তখন আমি ভিতরে যখন ঢুকি তখন দেখি একজন র্যাবের পোশাক পরা একজন মানুষ। তখন ফার্স্ট আমি বুঝতে পারি যে তারা র্যাবের লোক। তো তখন তারা আমাকে গাড়িতে তোলার পরে ওইখানে তারা যখন আমাকে মানে একদম পিছনের সিটে বসায়, তখন তারা আমাকে চোখ বাঁধার জন্য একটা কাপড় দিয়ে চোখ বাঁধার চেষ্টা করে। তখন আমি ইচ্ছে আসলে নাড়াচড়া করিনি, কিন্তু তারা ইচ্ছে করে আমার কানের একটা থাপ্পড় দিয়ে বলে মানে নরস কেন। অভ্যুত্থানের পর আমরা যে আয়নাগর দেখেছি র্যাবের, তখন আমার মানে তখন বুঝলাম যে আমি যেটাতে ছিলাম সেটা একটা আয়নাগর। কমি মাদ্রাসা, যাত্রাবাড়ি এলাকায় অনেকগুলো কর্মী মাদ্রাসা রয়েছে, ওই এলাকার মাদ্রাসা শিক্ষার্থীরা ব্যাপক অংশগ্রহণ ছিল। ধন্যবাদ। আপনারা জানেন যে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যে দীর্ঘ 8 মাসের আন্দোলনের সফলতার পরে তখনকার যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কিন্তু সেই দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে প্রায় 4 বছর পরে 5 বছর পরে আপনার 2024 সালে আমরা দেখি যে সেই কোটা সংস্কারের যে বাতিলের যে পরিপত্র, সেটাকে পুনর্বহাল করার জন্য কোর্টের মাধ্যমে একটি রায় করা হয়। সেটা হচ্ছে জুন মাসের 5 তারিখে যখন এই রায়টা ঘোষণা করা হয়, তার মাধ্যমে ওই দিন আমাদের প্রথম দিনে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দলীয়ভাবে আমরা আমাদের ছাত্র অধিকার পরিষদের ব্যানারে সর্বপ্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করেছিলাম সন্ধ্যাবেলা 5 জুন। কারণ আপনারা জানেন যে আমাদের যে 18 সালের পরবর্তী যে আমাদের রাজনৈতিক উত্থান বা রাজনৈতিক যাত্রা শুরু, সেই জায়গা থেকে আমাদের মূল লিগাসিটা হচ্ছে 18 সালের কোটা সংস্কার আন্দোলনের সফলতা। যেহেতু আমরা 18 সালে কোটা সংস্কার আন্দোলনের সফলতাটাকে আমাদের দলের একটা বড় অর্জন হিসেবে সবসময় প্রচার করি, সেই জায়গা থেকে যদি এই কোটা প্রথা আবার ফিরে আসে, তাই আমাদের যে অর্জন সেটা অনেকটা মানে ম্লান হয়ে যাবে। আমরা আমাদের যে অর্জনটা মানুষের কাছে বলে বেড়াই সেটা আসলে আর থাকবে না। সেই জায়গা থেকে তাৎক্ষণিকভাবে আমরা সেটা প্রতিবাদ করি এবং 18 সালে পরিপত্র পুনর্বলের দাবিতে আমরা সর্বপ্রথম ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জুন সন্ধ্যায় প্রোগ্রাম করে। এর পরবর্তী ওদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ব্যানারে প্রোগ্রাম করে বা অন্যান্য অনেক ছাত্র সংগঠন প্রোগ্রাম করে। তো সেই জায়গা থেকে আমাদের শুরু থেকে একটা টার্গেট ছিল যে এই আন্দোলনটাকে যে কোনোভাবেই সফল করা। বিশেষ করে তখন যে কোটা সংস্কারের যে বিষয়টা ছিল, যে পরিপত্র বাতিল পুনর্বহাল, বিশেষ করে আপনারা দেখেন যে আন্দোলনের শুরুর দিকে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রথম ব্যানার, সেগুলোতে কিন্তু শুরুতে যে দাবিটা ছিল সেটা ছিল 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন। সুতরাং আমাদের যে পূর্বের যে আন্দোলন, সেটা লিগাসিটাকে বহন করে কিন্তু আন্দোলনের সূত্রপাত বা যাত্রা শুরু। সেই জায়গাতে শুরু থেকে আমরা আমাদের জায়গা থেকে, যেহেতু আমরা ছাত্র রাজনীতি করেছি, আমাদের এই 18 সালের কোটা আন্দোলন আমাদের একটা মানে বিরাট সাফল্য। সেই হিসেবে আমাদের শুরু থেকে আমরা আমাদের ছাত্র অধিকার পরিষদ বা আমাদের দলীয় নির্দেশনা ছিল শুরু থেকে সম্পৃক্ততা। সেই জায়গা থেকে আমি একেবারে শুরুর দিন থেকে কানেক্ট ছিলাম। পরবর্তীতে আন্দোলন যখন ধারাবাহিকভাবে চলতে থাকে, যেহেতু আন্দোলনটাকে সামগ্রিকভাবে একটা সার্বজনীন ব্যানারে নেওয়া হয়েছিল যাতে করে সরকার ট্যাগিং করতে না পারে বা আন্দোলনটাকে রাজনৈতিকভাবে দমন করতে না পারে, সেই জায়গায় আমরা আমাদের দলীয় পরিচয়টাকে ব্যবহার না করে আমরা আমাদের জায়গা থেকে সাধারণ আন্দোলনকারী হিসেবে, যেহেতু আমাদের 18 সালে কোটা আন্দোলনের একটা লিগাসি ছিল, সেটা বহন করে আমরা এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আর আমি যে বিষয়টি, আমরা যেহেতু আন্দোলনের একটা পর্যায়ে বিশেষ করে আপনি যদি দেখেন যে 18 জুলাই বা 19 জুলাই, সেই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল। ওই সময়টাতে আমি যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে ছিলাম। ওই এলাকাটাতে আমাদের যারা নেতারা ছিল, অনেকে ওই এলাকায় যারা থাকতো, তারা আমরা সম্মিলিতভাবে সেই এলাকায় নেতৃত্ব দিই। তো ওই এলাকায় তো আপনারা জানেন যে 18 জুলাই 19 জুলাই দুদিন খুবই মারাত্মক অবস্থা ছিল। পরবর্তীতে 20 জুলাই আমরা জানি যে আপনারা জানেন যে আপনার সরকার কারফিউ দেয় এবং সেনাবাহিনী মোতায়েন করে। সেই জায়গা থেকে তখন আন্দোলনটা অনেকটা সীমিত হয়ে গেছিল, বিশেষ করে 20 তারিখের পরবর্তী কয়েকদিন। তো সেই সময়টা তখন আমরা আমাদের জায়গা থেকে রাজপথে ছিলাম, কারণ আমাদের তখন অবশ্য 18 জুলাই বা 19 জুলাই তখন সিচুয়েশন এরকম ছিল, এটার কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কারণ তখন সরকার এমনভাবে দমন পীড়ন নির্যাতন করছিল এবং সরকার বাহিনী, ফলে এটাকে আন্দোলনটাকে আমাদের তখন একটা টার্গেট ছিল যে কোনোভাবে এটাকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়া। কারণ এই আন্দোলনটাকে যদি আমরা সফল করতে না পারি, কারণ আমরা যারা রাজনৈতিক পরিচয়টাকে ওপেন করে, আমরা দলীয় পরিচয়টাকে ওপেন করে যারা এই আন্দোলনটাকে করছি, তারা আসলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা আমাদের বাকি সময়টা হয়তো কারাগারে বা আমাদের জীবনটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতো। সেই যাতে আমাদের শুরু থেকে ওই সময়টাতে টার্গেট ছিল যে এই আন্দোলনটাকে যে কোনোভাবে যে কোনো মূল্যে আমাদেরকে সরকার পতনের দিকে নিয়ে যেতে হবে। এবং আমাদের দলীয় জায়গা থেকে আমাদের সারা দেশের নেতাকর্মীদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল। আপনারা যদি দেখেন এই আন্দোলনের শুরুর দিকে, বিশেষ করে ঢাকা বাইরে সারা দেশে বিভিন্ন জেলা পর্যায়ে এই আন্দোলনটাকে শুরুর দিকে আমাদের নেতৃত্ব দিয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতারা। আপনারা যদি দেখেন প্রত্যেক জেলা যারা সমন্বয় ছিল, তাদের মধ্যে সিংহভাগ প্রায় 80% হচ্ছে ছাত্র অধিকার পরিষদের পদধারী নেতা। কিন্তু মানে পরবর্তীতে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার থেকে তাদেরকে নানাভাবে মাইনাস করা হয়েছে, বিশেষ করে অভ্যুত্থানের পরে। কিন্তু আমরা আন্দোলনের সময় কিন্তু আমাদের এই আন্দোলন করে কী পাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। আন্দোলনকে সফল করা ছিল আমাদের মূল উদ্দেশ্য। তো আমাদের ছাত্র অধিকার পরিষদ বলেন, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ বলেন, শ্রমিক অধিকার পরিষদ, সকল অঙ্গ সংগঠনের মূল দল সর্বোত্তম ভূমিকা পালন করার চেষ্টা করেছে এবং রাজপথে দেখেছি আমাদের প্রায় 12 জন নেতাকর্মী শহীদ হয়েছে এই আন্দোলনে এবং 500-রও বেশি নেতাকর্মী আহত হয়েছে এবং প্রায় 20 জনেরও বেশি নেতাকর্মী কারাবরণ করেছে। আমি নিজেও
কারাগারে ছিলাম। আমি আপনার যখন এই আন্দোলনটা চলাকালীন সময় তখন আপনার খুব সম্ভবত 24শে জুলাই যখন আন্দোলনটা অনেকটা স্থিমিত হয়ে গেছিলো, যে আপনার কারফিউ শিথিল, অনেক অফিস আদালত অনেকটা স্বাভাবিক হয়েছে, তখন আমি ঢাকা থেকে মূলত আমার যে বাসা নারায়ণগঞ্জে যাই। সেখানে 2 দিন অবস্থান করার পর আপনার 26শে জুলাই দিবাগত রাত্রে প্রায় 1টার পর আমাকে আমার বাসা থেকে তুলে নেয়। আমার বাসাটা এরকম ছিল যে একটা সিঙ্গেল বাসা, সেখানে আপনার বাইরে একটা মেইন গেট আছে, তারপরে 3টা রুম এবং লাস্ট রুমটাতে আমি থাকি। তো আমার এই দিন রাতে যখন আমি ঘুমাই, তার আগে আমাদের যে মেইন গেটে তালা দেওয়া ছিল, কিন্তু আমি যে রুমটাতে থাকি ওই রুমের দরজাতে ভিতর থেকে লাগানো। কিন্তু আমি যখন রাতে হঠাৎ প্রায় মধ্যরাতে যখন জানতে পারি যেটা আমাদের আপনার শব্দ করতেছে বাইরে, তখন মনে ছিল যাতে আসলে আমার তো বাইরের গেটে তালা দেওয়া, তাহলে বাইরের দরজা থেকে নক করার উপায় মানে কারণটা কি? কারণ আর আমাদের রুমের যারা লোকজন তারা যদি আসে তাহলে তো তারা আমাদের ভিতরের দরজা দিয়ে আসতে পারে। তো তখন কিছু একটা মনে ছিল যাতে কিছু একটা হয়েছে। তার আগে একটু বলে রাখা ভালো যে আপনারা জানেন যে ওই দিনেই আপনার 26শে জুলাই আমাদের দলের যিনি প্রধান নুরুল হক নূরকে কারাগার থেকে রিমান্ড ফেরত নিয়ে আপনার আদালতে তোলা হয় ওই দিন বিকালবেলা। দিনটা শুক্রবার ছিল। তো ওই দিন তাকে কারাগারে তোলার পর ওনাকে ব্যাপক নির্যাতন করা হয় রিমান্ডে। সেই বিষয়টি উনি ওনার ওয়াইফ এবং আইনজীবীদেরকে বলছিলেন, ওনার ওয়াইফকে বলছিল যাতে ওনার ওয়াইফ যেন আমার সাথে যোগাযোগ করে আগামীকালকে অর্থাৎ পরের দিন 27 তারিখ শনিবার যেন একটা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানা যায় তার উপরে এই ধরনের টর্চার এবং নির্যাতন করেছে। তো তার মানে নুরুল হক নূরের ওয়াইফের সাথে আমার ওই দিন রাতে প্রায় বেশ কয়েকবার যোগাযোগ হয়। তো সেই জায়গা থেকে আমার অন্য একটা সিম থেকে তার সাথে মূলত যোগাযোগ করি। কিন্তু যখন আমি রাতে ঘুমাই আমার তখন মনে হচ্ছে আসলে এই ফোনটা আমি তখন বন্ধ করে ফেলি, কিন্তু আমার যে সিমটাতে তার সাথে কথা বলছে সেটা একেবারেই মানে পার্সোনাল, এটাতে আর কারোর সাথে এরকম যোগাযোগ হয়নি। তো সেই সিমটাও ওপেন ছিল। পরবর্তীতে তখন আমাকে বাসায় যখন ঢুকার পরে তারা মানে গেট খোলার পরে অনেকে একসাথে রুমের ভিতরে ঢুকে যায়। তো আমার ছোটো ভাইয়ের আমি একসাথে ছিলাম। তো সেই জায়গা থেকে আমার ছোটো ভাই তাদেরকে প্রশ্ন করছিল তো আপনারা কারা? পরে ওনারা বলতেছিল তো একবারই বলছিল তো এখানে আসামি আছে। তো ঢুকার পর মানে একেবারেই দরজা খোলার সাথে সাথেই প্রায় 8-10 জন একসাথে ঢুকে যায়। তারা সবাই সিভিলে ছিল, মানে তাদেরকে পরিচয় জিজ্ঞাসা করার পরে তারা আসলে তাদের কোনো পরিচয় দিচ্ছিল। তো আমি শো অবস্থায় ছিলাম অন্ধকার। তো তারা আমাকে একদম মানে ওই সময় শো অবস্থায় ধরে ফেলছে। ধরার পরে সাথে সাথে হাতে হ্যান্ডকাপ লাগানোর পরে বলছে আমি লুঙ্গি পরা এবং খালি গায়ে শুয়ে আছি। পরে ওরা বলতেছে যে মানে তারাই ওই রুম থেকে একটা আমার একটা শার্ট এবং একটা প্যান্ট দিছে, দেওয়ার পর আমি এটা পরি এবং গায়ে দিই শার্টটা। তো ওই সময় আমার ভাইকেও তারা অ্যারেস্ট করে আমাদের দুজনকে। এবং ওই রুমে আমি যে বিছানায় মানে শুয়েছিলাম সেই বিছানা একেবারে এলোমেলো করে, পাশে বইয়ের যে টেবিল ছিল সেখানে সব কিছু এলোমেলো করে ওরা বলতেছিল এখানে অস্ত্র আছে, মানে এইরকম বলতেছে। আর তারা সার্চ করতেছিল। তো সেই জায়গা থেকে আমি এবং আমার ভাইকে যখন তারা মানে বাসা থেকে বের করে তখন আমি গেটের সামনে দেখি আরও অনেক লোক, প্রায় 15 থেকে 20 জন, অর্থাৎ মানে টোটাল কিন্তু 30 থেকে 40 জন লোকের একটা পুরো সেট আপ ছিল যে আমাকে গ্রেপ্তার করার জন্য। পরবর্তী আমার বাসা থেকে একটু মেন রাস্তা একটু সামনে প্রায় 2 থেকে 3 মিনিট দূরত্ব, ওইখানে যাওয়ার পর আমি দেখি 3টা কালো মাইক্রোবাস দাঁড় করানো এবং একটা র্যাবের গাড়ি, র্যাবের যে টহল দেয় সাধারণত র্যাবের যে গাড়িগুলো সেগুলোতে। তো তখন আমি নিশ্চিত ছিলাম আসলে এরা কারা, মূলত আমি তখন তাদের আইডেন্টি করতে পারি যাতে কারা নিয়ে যাচ্ছে। তো আমাকে যখন সামনের মাইক্রোবাসটাতে তোলার আগে যখন একজন বলতেছে তাহলে আসামি আরেকজন কই, তখন একজন বলতেছিল আসামি একজনই, তাকে ছেড়ে দিছি। তো তখন আসলে একটা ভয়ের ভিতরে একটা ভালো লাগা কাজ করছিল, অ্যাটলিস্ট আমার ভাইকে ছেড়ে দিছে। কারণ দুইজনকে যদি একসাথে নিয়ে তাহলে আসলে ফ্যামিলিতে ওইরকম পুরুষ মানুষ নেই যারা আসলে ওইভাবে খোঁজাখুঁজি করবে বা আমার জন্য দৌড়াদৌড়ি করবে বিভিন্ন জায়গায়। তো এটা কিছুটা মানে এই ভয়ের মধ্যে অনেকটা ভালো লাগা কাজ করেছে, তারা আমার অ্যাটলিস্ট আমার ভাইকে ছেড়ে দিছে। তো আমাকে যখন ওই গাড়িটাতে তোলার সামনে, তখন আমি ভিতরে যখন ঢুকি তখন দেখি একজন র্যাবের পোশাক পরা একজন মানুষ। তখন ফার্স্ট আমি বুঝতে পারি যে তারা র্যাবের লোক। তো তখন তারা আমাকে গাড়িতে তোলার পরে ওইখানে তারা যখন আমাকে মানে একদম পিছনের সিটে বসায়, তখন তারা আমাকে চোখ বাঁধার জন্য একটা কাপড় দিয়ে চোখ বাঁধার চেষ্টা করে। তখন আমি ইচ্ছে আসলে নাড়াচড়া করিনি, কিন্তু তারা ইচ্ছে করে আমার কানের নিচে একটা থাপ্পড় দিয়ে বলে মানে নরস কেন। তো এটা থাপ্পড় দেওয়ার পর মানে আপনি স্বাভাবিকভাবে কানের নিচে যখন জোরে থাপ্পড় দেওয়ার মানুষের অনেকটা মানে সেন্স কিছুটা এলোমেলো হয়ে যায়, মানে আমি কিছুটা মানে জিম ধরা অবস্থায় বুঝতে পারিনি। তো তারা চোখ বেঁধে তো তারপরে গাড়ি আসলে কোথায় নিয়েছে আমি নিজেও জানি না। প্রায় অনেকক্ষণ পর আমাকে যখন একটা রুমের সামনে দাঁড় করায়, তখন আসলে কিছু দেখার উপায় নেই, জাস্ট একটা রুমের সামনে দাঁড় করাইছে। তখন চোখটা খুলে জাস্ট গাড়ি থেকে নামানোর পর আপনার এখানে আমাকে যারা নিয়ে আসছিল ওই গাড়িতে ছিল তাদের কাউকে আমি দেখিনি। তখন একটা সিঙ্গেল একটা লোক নিয়ে এসে আমাকে তার রুমে একটা নিয়ে গেছে। এইরকম একটা রুমের ভিতরে নিয়ে গেছি, রুমটা একদম আলোকিত করা এবং এসি টেসি লাগানো। এবং এই রুমটাতে আপনার ঢুকলেই স্বাভাবিকভাবে প্রথমে দেখলাম যে রুমের 3 কোণারে এতগুলো করে লাঠি, অর্থাৎ বোঝা যেত এটা একটা টর্চার সেল। এবং আপনি দেখেন যে বিশেষ করে আমরা এটা তো বাংলা সিনেমায় দেখছি যে আপনি দেখবেন যে রিমান্ডার নেওয়ার সময় দেখবেন যে কাঠের চেয়ার থাকে, মানে অনেক পুরনো যে চেয়ারগুলো কাঠের বড় চেয়ার। তো এরকম একটা চেয়ারে আমাকে বসে। তো আমি তো আসলে অনেকটা ভয়ে বা মানে ঘামতেছিলাম, মানে প্রচুর ঘামতেছিলাম। এসি ছাড়ার পরও ঘামতেছিলাম কিছুটা ভয়ে আর কিছুটা আসলে মানে এরকম একটা সিচুয়েশনে। তো তারা তখন রুমে কেউ নাই, একজন লোক আমাকে ওইখানে রেখে 5-7 মিনিট পরে আবার সে আসে, সে না অন্য একজন লোক এসে তারপর সে আবার আমাকে চোখ বাঁধে এবং আমার 2টা
কাঠের চেয়ারের মধ্যে বাঁধে। সে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি অনেকগুলো পায়ের শব্দ শুনতে পাই, যে অনেকগুলো লোক ঢুকছে মনে হচ্ছে, মানে 4-5 জন বা এরকম একটা সংখ্যা। তো তারা সবাই ওই সামনে অনেকগুলো অফিসারদের যে চেয়ারগুলো থাকে সেগুলোতে তারা বসছে। তো এক একজন এলোমেলো প্রশ্ন করতেছিল, মানে এই আন্দোলন কারা করতেছে, এখানে জামাত শিবির জড়িত কিনা, বিএনপি জড়িত কিনা, আমরা এই যে আন্দোলনে এই ছেলেপেলেদেরকে যে কারা খাওয়াচ্ছে। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা ঘটনা ছিল যে আমি যাত্রাবাড়ি এলাকায় যখন আন্দোলন করি তখন আপনারা জানেন যে যাত্রাবাড়িতে একজন পুলিশ সদস্যকে মেরে আপনার ফুট ওভারব্রিজে ঝুলাই ছিল। তো ওই ঝুলানোর ছবিটা আমার ফোনে তুলছিলাম। আপনারা জানেন যে ফোনে যদি ছবি তোলা হয় তাহলে এই ছবিটা হচ্ছে ক্যামেরা অপশনে থাকে, আর যদি আপনার কোনো সেভ করা অন্য জায়গায় তাহলে কিন্তু গ্যালারি অপশন থাকে। কিন্তু এটা ফোনের ক্যামেরায় ছিল, তো তারা শুরুতে ট্রেস করতে পারছে যে এই ছবিটা আমার ফোনে তোলা, মানে আমি নিজে তুলছি। তো তারা বলতেছিল তুই পুলিশ ক্যামেরা এখানে ঝুলাই রাখছিস, আবার ছবি তুলছিস, কতজনকে মারছিস, মানে অনেক প্রশ্ন। আবার কেউ অবশ্য মানে মারতেছিল, আবার নানা বিভ্রান্তিকর প্রশ্ন করতেছিল। এবং যেহেতু আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিভিন্ন বিএনপির সাথে অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ে তাদের সাথে ছিলাম, তো এখানে বিএনপি অনেক সিনিয়র নেতাদের সাথে মিটিংয়ের ছবি, পার্সোনাল ছবি এবং অনেকের ফোন নাম্বার, সেগুলো তারা বারবার বলার চেষ্টা করছে বিএনপি নেতাদের সাথে তোর কিসের যোগাযোগ, তারা কী কী তোদের নির্দেশনা দেয়, বা তোদের আসলে এই ফান্ডিং কারা করতেছে, তো নানা ধরনের। কিন্তু আমি তেমন আসলে কোনো কিছু উত্তর দিই নেই, মানে আমি অনেকটা জাস্ট এড়িয়ে যাওয়ার বা আমি জানি না বা এরকম। তো সেই জায়গা থেকে একটা পর্যায়ে তারা অনেকক্ষণ পরে তারা বেরোয় যায়, বলে ঠিক আছে তোমার সাথে আবার সকালে দেখা হবে, এটা বলে সে চলে যাওয়ার পরে তখন আমি জানি এক্সিট আসলে আমাকে কোথায় নেওয়া হয়েছে। তো ওই রুমটা থেকে যাওয়ার পর আমাকে চোখ খোলার পর আমাকে আরেকটা ছোট্ট রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সেখানে আমি দেখি যে আপনার একটা কম্পিউটার একটা ছেলে বসা, ওইখানে একটা ছোট্ট একটা জায়গায় লেখা যে এখানে র্যাব 11 সিদ্ধিরগঞ্জ। তখন আমি ফার্স্ট টাইম বুঝতে পারছি এটা নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সহ সব কিছু মানে করার পরে তারা আমাকে একটা ছোট্ট রুমে নিয়ে যায়। এই রুমটা একেবারে কবরের মতো রুম, আপনি যদি একদম সিঙ্গেল একটা মানুষ শুয়ে থাকতে পারবে, আর এক পাশে একটু বেশি জায়গা সেখানে আপনার প্রস্রাব করার বা বাথরুম করার জায়গা, আর এই পাশে একটু জায়গা আছে যেখানে আপনি হয়তো বসে খেতে পারবেন অথবা নামাজ পড়তে পারেন, মানে একেবারে কবরের মতো যে অবস্থা। আর এখানে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা, আমি 2 দিন ওই রুমে ছিলাম। ওইখানে আমার যে প্রস্রাব করার যে জায়গা, মানে বাথরুম করার জায়গা, সেই যে টিউবের সেই পানিটা আমাকে খাইতেছে এবং বদনা ইউজ করে, কারণ এখানে আসলে কোনো বোতল ছিল না বা পানি খাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তো এরকম একটা অবস্থা ওইখানে ছিলাম। আসলে ওই রুমে আপনার বাইরের কোনো আলো বাতাস কোনো কিছু আসলে একটা অ্যাডজাস্ট ছোটো ফ্যান ছিল। আমরা যদি বুত্তানের পর আমরা যে আয়নাগর দেখেছি র্যাবের, তখন আমার মানে তখন বুঝলাম যে আমি যেটাতে ছিলাম সেটা একটা আয়নাগর। তো সেখানে ছিলাম। আসলে সেই সিচুয়েশন তো আসলে আল্লাহকে ছাড়া ডাকার আসলে উপায় ছিল না। তো টেনশনে ছিলাম আসলে কী হয় না হয়। তো পরবর্তী ওই দিন সকালেই আমি তো সারা রাত ঘুমাইতে পারিনি। সকালবেলা ফজর নামাজ পড়ে আসলে ঘুম নাই, ওই ভিতরে আজান দিয়ে আজানের শব্দটা শোনা যায়। তো আমি নামাজ পড়ে আল্লাহকে ডাকা ছাড়া তো কোনো উপায় নেই। তো সকালে তারা নাস্তা দিতে আসে একটা লোক, তখন আমি জিজ্ঞেস করে যেতে ভাই আমাকে আসলে এখানে নিয়ে আসা হয়েছে, আমার তো আমার ফ্যামিলিকে জানাইতে হবে, আপনার আমাকে ছাড়ে না চাই, কিন্তু আমার ফ্যামিলিকে জানাইতে হবে, তাহলে তারা তো চেয়ে দিতে হবে বা তারা আমাকে খুঁজাখুঁজি করতেছে। তো উনি বলতেছিল যে আপনাকে যারা নিয়ে আসছে তারা আসলে তারা আপনার ফ্যামিলির সাথে কথা বলবে। তো আসলে অ্যাকচুয়ালি তারা কেউ আসে না, এবং আমি যখনই তাদেরকে মানে প্রয়োজনে ডাকতাম বা নক করতাম তখন এক একজন লোক এক এক সময় আসতো, মানে একটা লোক দ্বিতীয়বার কখনো আসতো না, যাতে আপনার ফেসটা তাদের আইডেন্টি করতে না পারে, এই জন্য এক এক লোক এক একবার আসতো। তো সেই জায়গা থেকে ওই দিন সারাদিন ছিলাম ওইখানে। পরবর্তীতে আমাকে যে আপনার ওই দিন আবার তখন চিন্তা করলাম আসলে যাওয়া হবার তো হয়েছে। তো আমি রাতে আপনার শুয়ে মানে ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে মানে অনেকটা টেনশন আবার ভয়ে একটা মানে ক্লান্তির কারণে ঘুম চলে আসছে। তো আমি ঘুমানোর পরে হঠাৎ তারা আমাকে আবার ডাকে এসে, তখন আনুমানিক রাত 12টা বাজে। তখন আমাকে তারা বলে একজন যে আপনাকে তো ছেড়ে দেওয়া হবে, তো আপনি একটা কাজ করেন, আপনি একটু রেডি হন হাত মুখ ধুয়ে, কারণ আমি যেহেতু ঘুমিয়ে গেছিলাম। তো আমি হাত মুখ ধুয়ে মানে আমার শার্টটা খোলা ছিল, শার্টটা গায়ে দিয়েছি। তারপরে ওনার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আবার তারা যে আপনার যদি দেখেন যে আপনার র্যাব যখন কাউকে অনেককে আটক করার পর আপনি দেখবেন যে তারা যে বিভিন্ন বাহিরে নিয়ে র্যাবের যে গাড়ি, সেখানে আপনার পিছনে হ্যান্ডকাপ পরে চোখ বেঁধেতে তারা যে ফটো সেশন যেগুলো করে মানে মিডিয়া যাওয়ার জন্য, তো সেগুলো করছে। তো তখন আমি আসলে টেনশন ছিলাম আসলে তারা কী করে না করে। আবার আমার একটা মাথায় ভয় ছিল যে আসলে তারা আসলে হয়তো আমাকে গুম করে ফেলে কিনা বা ক্রস ফায়ারে দিয়ে কিনা, কারণ এটা র্যাবের যে ধরনের একটা কালচার আছে যে গুম করে ফেলা বা ক্রস ফায়ার দিয়ে দেওয়া। তো এই আশঙ্কাটা কাজ করেছিল। আবার পাশাপাশি আমি একটু টেনশন ছিলাম যে আসলে আমাকে যেহেতু ওপেন করতেছে না, মানে তারা যদি আমাকে জানায় যে মিডিয়ার সামনে যাতে তাকে আটক করা হয়েছে, তাহলে তো আর গুম করা বা আপনার কী বলে ক্রস ফায়ার দেওয়ার সুযোগ নেই। কিন্তু এই জিনিসটা তারা কখনো করেনি তখনও। তো আমার ভয় ছিল। তখন আমাকে আরেকটা গাড়িতে তুলে, ওই গাড়িতে তোলার পর র্যাবের গাড়িতে, তখন আমি আসলে ভয় ছিলাম হয়তো আমাকে হয়তো ক্রস ফায়ার নিয়ে যেতে পারে জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিছু বলতেছে না। তখন প্রায় আনুমানিক 1টা বাজে। তারা আমাকে একটা র্যাবের গাড়িতে করে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার পর আমাকে গাড়িতে নামানোর পর আমি দেখি যে এটা যে নারায়ণগঞ্জের যে ডিবি কার্যালয়, সেখানে নিয়ে যাওয়ার পর তারা আমাকে ওইখানে ডিবির কার্যালয়ে যে হ্যান্ড ওভার করে। তো সেখানে যাওয়ার পর কিছুটা ভালো লাগছে যে তখন গিয়ে দেখলাম তো এখানে ডিবির যে গারদ সেখানে প্রায় অনেকেই আছে। তো আগে যে জায়গায় ছিলাম সেখানে তো আসলে একা ছিলাম, ভয়ে ছিলাম।
তো ওই দিন আমাকে পরের দিন সারাদিন আমাকে ওইখানে রাখে এবং দুপুরবেলা আবার যে ডিবির পক্ষ থেকে তারা আবার আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আরেকটা রুমে নিয়ে যায়, তখন বিকাল টাইমে। তো এখানকার তৎকালীন যে ডিবির যে ওসি ছিল, ওসি না খুব সম্ভবত নারায়ণগঞ্জ জেলার যে ডিবির এসপি ছিল, ইসমাইল খুব সম্ভবত নাম, সে আমাকে একটা ছোট্ট রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সে ও তখন আমার সাথে খুব ভালো ব্যবহারই করে। সে আমাকে হ্যান্ডকাপটা খুলে দিয়ে বলে বসার জন্য, এবং সে বলে আমি জানি আপনি অনেক ভালো পড়াশোনা করছেন, ঢাকা থেকে আপনার একটা ফ্যামিলি, মানে অনেক ইমোশনাল কথাবার্তা বলে, যাতে আমি যেন তার কথা হচ্ছে রাতে সে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যে আমি যেন তার শিখানো বক্তব্যটা দিই। পরে সে বলে এতে আমি এইগুলো বলবো, আপনি যদি এইগুলো বলে দেন তাহলে আমি আপনাকে ছেড়ে দিব। তো আমি আসলে কোনো কিছুই বলি না। সে বলছিল যে আমাদের দলে কারা ফান্ডিং করে বা এই আন্দোলনে কারা ফান্ডিং করছে, মানে একই জিনিসটা তারা বারবার বলার চেষ্টা করছিল। তো আমি তখন আর সেটা বলিনি। তখন তারা আবার বাধ্য আমাকে এই হাজত করে নিয়ে যায়। সেখান থেকে পরে ওই দিন রাতে আমাকে 9টার দিকে তখন আমাকে কোর্টে না করে তারা আমাকে কারাগারে প্রেরণ করে। আমি র্যাবের অফিসে ছিলাম প্রায় একদিন, মানে 2 রাত, মানে 2 রাত বলতে যেদিন রাতে নিয়ে গেছে সেদিন এবং ওই পরের সারাদিন এবং ওই দিন রাত 12টা পর্যন্ত। এই সময়টা ছিলাম র্যাবের হেফাজতে। এর পরের দিন রাত 1টার পর থেকে ডিবির হেফাজতে, এই রাত থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত, প্রায় রাত 9টা পর্যন্ত এই 2টা দিন ছিলাম। তো আর আমি কারাগারে ছিলাম খুব সম্ভবত 9 দিন, টোটাল আমি 11 দিনের মতো ছিলাম। 5-6 তারিখে আমি মুক্তি পাই। আপনারা জানেন যে আমি এই শুরুতেই বলছি যে আসলে এই আন্দোলনটা আমাদের গণ অধিকার পরিষদের জন্য একটা অস্তিত্বের লড়াই ছিল, বিশেষ করে কোটা সংস্কারের যে বিষয়টা ছিল। তো পরবর্তী একটা সরকার পতনের দিকে দাবিত হয় বা আন্দোলনটা ভয়াবহ রূপ নেয়। কিন্তু আমাদের শুরুর দিকে একটা টার্গেট ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, তাদেরকে যেহেতু তারা আমাদের অঙ্গ সংগঠন এবং তাদের সারা দেশে একটা কমিটি রয়েছে, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের সারা দেশ জেলায় এবং সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়, কলেজে কমিটি আছে। তাদেরকে শুরুর দিকে থেকে আমাদের 7 জন বা 8 জন একটা টিম ছিল, যারা আমরা প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করতাম, তাদেরকে ইনস্ট্রাকশন দিতাম এবং আমাদের ছাত্র অধিকার এবং যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ আমাদের সমন্বিত সিনিয়রদের একটা গ্রুপ ছিল, যেখান থেকে আমরা মূলত এই নির্দেশনাগুলো দিতাম। বা আমাদের যিনি দলের প্রধান ছিলেন নুরুল হক, তিনি যতদিন বাইরে ছিলেন তখনও তিনি এখানে নির্দেশনা দিতেন, আমরাও নির্দেশনা, এবং এই নির্দেশনাগুলো যখন আমাদের উইংসকে দেওয়া হতো তারা এটা সারা দেশে বিস্তৃত তাদের নেতাকর্মীদেরকে দিত। শুরুর দিকে আমাদের যে নেতাকর্মী ছিল তাদেরকে একটা নির্দেশনা ছিল যে জেলার পর্যায়ে যেন এই আন্দোলনটাকে মানে জনসম্পৃক্ত করার জন্য তারা সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রাখে এবং তারা যেন সেই জায়গা থেকে সেই কাজটুকু করে যায় এবং তারা সর্বোচ্চ পরিমাণ ঝুঁকির মুখে করে গেছে। আপনারা জানেন যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিশেষ করে 2018 সালে পরে ছাত্র অধিকার পরিষদ বা যুব অধিকার পরিষদ বা শ্রমিক অধিকার পরিষদ আমাদের যে প্রতিকূল পরিবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বা প্রশাসনের বিরুদ্ধে আমাদের যেটা প্রতিবাদী চরিত্র, আমাদের তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু এই প্রতিকূল পরিস্থিতি তারা বিভিন্ন সময় মোকাবেলা করছে। পরে এই জুলাই গণঅভ্যুত্থানের পূর্বের যে প্রতিকূল পরিস্থিতি, তারা এটা আগে যেহেতু তাদের একটা এক্সপিরিয়েন্স ছিল, ফলে তারা ওই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে তারা এই সিচুয়েশনটাকেও তারা ডিল করার চেষ্টা করছে এবং হ্যান্ডেল করার চেষ্টা করেছে। এই আন্দোলনের সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ ছিল শুরুর দিকে, যদি আপনি দেখেন যে আসলে মানে বিশেষ করে তৃণমূল পর্যায়ে, তো এখানকার ধরেন ঢাকায় জাতীয় পর্যায়ে আন্দোলন করা একটা তুলনামূলক ইজি, কারণ এখানে আসলে আওয়ামী লীগকে সরাসরি ফেস করতে হয় না। কিন্তু আপনার তৃণমূলে যারা ধরেন জেলার যে নেতাটা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোগ্রাম করতেছে, ও কিন্তু একটু পরে আওয়ামী লীগের নেতার সাথে দেখা হবে বের হইলে, ফলে ওদের জায়গা থেকে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আর আমাদের যেহেতু পরবর্তী একটা সময় যেহেতু আপনার ইন্টারনেট মানে ব্ল্যাকআউট হয়ে গেছিলো, মানে যোগাযোগ, তখন আমাদের ওভার ফোনে যোগাযোগ করতেছে। আমাদের একটা মেসেজ, আমি যেহেতু মিডিয়ার সাথে যোগাযোগ করতাম, মানে একটা মেসেজ দেখেছে এরকম একটা প্রেস রিলিজ যেটা প্রায় 40-45টা মেসেজের সমান হইতো, তো এটা পাঠাইতে মানে অনেক কষ্ট হতো। ইভেন এরকম সময় গেছে, বিশেষ করে আমাদের যখন দলের প্রধান নুরুল হক নূরকে আটক করে, তাকে আটক করার 2 দিন পর যখন তাকে কারাগারে কোর্টে তুলে, সেদিন পরের দিন তার বাসায় আমরা সমস্যা নেই। সেদিন কোনো একমাত্র এনটিভি এবং এই বাংলা ভিশন, এই 2টা টেলিভিশন গিয়েছিল, তারা ওই নিউজটা প্রচার করতে পারেনি, কিন্তু আর কোনো মিডিয়া যায় নাই। ওই নিউজটা আমরা প্রেস রিলিজটা লিখে হাতে এগুলো টাইপ করে আমাদের প্রত্যেকটা হাউসে আমাদের গিয়ে মানে ফিজিক্যালি দিয়ে আসতেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ হাউসে। তো এই পরিস্থিতিগুলো ছিল, তারপর আমরা সেই সিচুয়েশনটাগুলোকে সমন্বয় করে চেষ্টা করছি ওভারকাম করার। রাজনৈতিক দলের প্রভাব বলতে দেখেন, আমরা গণ অধিকার পরিষদ একটা রাজনৈতিক দল, যেহেতু আমাদের এই আন্দোলনটাকে লিগাসিটাকে আমরা বহন করি, ফলে আমরাই গণ অধিকার পরিষদ সর্বপ্রথম রাজনৈতিকভাবে এই আন্দোলনটাকে সমর্থন দিই। এবং নুরুল হক খুব সম্ভবত 18ই জুলাই বা 18ই জুলাই তিনি তার একটা ভিডিও বার্তায় বলছিল এই আন্দোলনকে এই শেখ হাসিনার পতন দিকে নিয়ে যেতে হবে, এই আন্দোলনকে আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, আর এই আন্দোলনকে সফল করা ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নাই। ফলে আমাদের শুরু থেকে একটা পলিটিক্যালি আমাদের দলীয়ভাবে আমাদের একটা অবস্থান ছিল এই আন্দোলনের পক্ষে। পাশাপাশি যেহেতু আমরা বিএনপির সাথে 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন করছি, তারাও তাদের জায়গা থেকে শুরুর দিকে হয়তো আন্দোলনটা যেন নষ্ট না হয়ে যায়, কারণ পলিটিক্যালি কালার দিতে পারলে আন্দোলনটাকে দমন করাটাকে ইজি হবে, সেই জায়গা থেকে বিএনপি শুরুর দিকে কিছুটা কৌশলী ভূমিকা পালন করছে। শুধু বিএনপির অন্যান্য অনেক রাজনৈতিক দল, জামাত বলেন বা অন্যান্য রাজনৈতিক দল, তারা অনেকে কৌশলী ভূমিকা পালন করছে, কিন্তু শুরুর দিক থেকে একটা রাজনৈতিক দলগুলো একটা সম্পৃক্ততা ছিল পিছন থেকে, এটা সামনে আসে না। কিন্তু একটা সময় গিয়ে যখন যে সব কিছু ওপেন আছে, তখন সবাই সামনে থেকে এফোর্ট দিয়েছে। সুতরাং কিছুটা তো প্রভাব রাজনৈতিক দলের প্রভাব ছিল, কারণ রাজনৈতিক প্রভাব ছিল এই আন্দোলনটা এত বেশি মানে ফ্লোরিশ হওয়ার সুযোগ ছিল না। একটা সময় আপনি দেখেন যে খুব সম্ভবত
জুলাই কিন্তু যারা সমন্বয় ছিল তারাও কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা চেয়েছিল, ফলে তারাও বুঝতে যদি আন্দোলনকে সফল করতে হলে আপনার রাজনৈতিক দলের সম্পৃক্ততা প্রয়োজন। দেখেন, আসলে আপনি যে বিষয়টি বলছেন যে এই আন্দোলনটা শুরুর দিকে কোটা বিষয়ে সম্পৃক্ত থাকলেও একটা সময় কিন্তু এটা কোটার মধ্যে সীমাবদ্ধ। বিশেষ করে আমি যে এলাকাটায় আন্দোলন করছি, যাত্রাবাড়ি কাজলা এলাকা, আপনি জানেন যে এই আন্দোলনের সবচেয়ে মোমেন্টাম ছিল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যাত্রাবাড়ি কাজলা এলাকার মানুষ। সেখানে শুধু শিক্ষার্থী ছিল না, আপনি যেটা বলছেন এটা আসলেই বাস্তবতা। আমরা যখন আন্দোলন করতে গিয়ে দেখেছি অনেক পথ শিশু যাদের আসলে কোটা বলতে তারা কিছুই বোঝে না, তারাও কিন্তু আন্দোলন সম্পৃক্ত ছিল। কমি মাদ্রাসা, যাত্রাবাড়ি এলাকা অনেকগুলো কর্মী মাদ্রাসা রয়েছে, ওই এলাকার মাদ্রাসা শিক্ষার্থীরা ব্যাপক অংশগ্রহণ ছিল। শুধু মাদ্রাসা শিক্ষার্থী না, আপনার ওই এলাকায় যে এখানে একটা ফলের আড়ত রয়েছে, মাছের আড়ত রয়েছে, ওই মাছ ব্যবসায়ী, ফল ব্যবসায়ী অংশগ্রহণ ছিল, আন্দোলন অংশগ্রহণ ছিল। এটা মূল বিষয় ছিল শুধু এটা যে আসলে কোটার বিষয়টা ছিল এরকম না, কারণ আপনি জানেন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ফ্যাসিবাদের এই যে জাতাকলে ছিল, তারা গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, নানান ধরনের অন্যায় অনিয়মের মানুষ অনেকটা অতিষ্ঠ ছিল, ফলে মানুষ আসলে বারবার সুযোগ খুঁজেছে। কিন্তু এই অভ্যুত্থানে এই ছাত্ররা একটা সুযোগ তৈরি করে দিয়েছে এবং সেই সুযোগে ছাত্রদের সাথে যে সাধারণ জনতা তারা রাস্তায় নেমেছে। তারা মূলত কোটার জন্য নামে নাই, তারা মূলত নেমেছে যে আওয়ামী লীগের যে দমন পীড়ন নির্যাতন বা যে ভোটবিহীন যে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তারা ক্রাইম করছে, আসলে সেটার প্রতিবাদে কিন্তু মানুষ রাস্তায় নেমেছে। সেই জায়গা থেকে এই দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে যখন এই রাস্তায় নেমেছে তখন কিন্তু শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন যে বিষয় হচ্ছে অভ্যুত্থানের পরবর্তীতে আপনারা দেখেন যে আমাদের যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি তাদের ভিতরে নানা ধরনের মত দ্বিমত বা ভিন্ন মত পরিলক্ষিত হচ্ছে। এটা আমি বলবো এটা গণতন্ত্রের জন্য একটা সৌন্দর্য। এখন আমরা এখানে শাসন নাই, সুতরাং এখানে একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, এটা নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন হয়েছে, বিএনপি সেই সরকার রয়েছে এবং বিরোধী দল হচ্ছে জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল, আমরা গণঅধিকার পরিষদের সরকারের অংশ। সেটাতে সরকার বিরোধী দলের মধ্যে কিছু তো মত দ্বিমত থাকবে। আশা করি এই মত দ্বিমত কোনোভাবেই সংঘাত বা সহিংসতার দিকে নিয়ে যাবে না, যেটাতে আওয়ামী লীগের ফিরে আসার রাস্তাকে প্রশস্ত করতে পারে। তবে আমার ধারণা বা আমাদের বিশ্বাস, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যে ধরনের যোগাযোগ যাদের সাথে তাদের সাথে যে ধরনের আলাপ আলোচনা, আমরা যে যত ধরনের মত দ্বিমত বা ভিন্ন মত থাকুক নিজেদের মধ্যে, আমরা আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে এখন যারা আছে প্রত্যেকের অবস্থা ভয়াবহ হবে। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যে ঐক্য ছিল, সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে আমরা বিগত সময়ের মতো এখন ঐক্য আছে। কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নানান পরিস্থিতি তৈরি হচ্ছে, কিছুটা কোথাও হামলা বা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এগুলো আমি মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাভাবিক। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত বা যে ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে জড়িত, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, আপনারা এটাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যেটা পতিত ফ্যাসিস্টের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, পতিত ফ্যাসিস্ট সরকারের জন্য ফ্যাসিস্টের জন্য তাদের পক্ষে যেতে পারে। সুতরাং আপনার এই জিনিসটা মাথায় রেখে আপনারা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। আর একটা বিষয় যে আগেও বলেছি এখনও বলছি, আওয়ামী লীগ এই বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে এবং আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধী। আপনারা জানেন যে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানে এই যে আপনার মানবাধিকার লঙ্ঘন করেছে এবং মানবতা বিরোধী অপরাধ করেছে। সুতরাং এটা তো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্বীকৃত অপরাধ, ফলে এদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আর গত 15 বছর আওয়ামী লীগ যে দমন পীড়ন নির্যাতন, পাশাপাশি যে গণ অভ্যুত্থানে যে 1400 মানুষকে হত্যা করা এবং মানুষকে আহত করা, এইগুলোর বিচার না হওয়ার আগে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই এবং এই পুনর্বাসন হতে কোনোভাবেই দেওয়া যাবে না। আপনাকে ধন্যবাদ, ঢাকা মেলকে ধন্যবাদ, পাশাপাশি ঢাকা মেলের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ।